ট্রুথ অর স্কেয়ারে যে ভয়ের কথা বলা হয় সেই ভয়ের পেছনে থাকা চরিত্রগুলোকে সচরাচর মানুষ বলা চলে না। কেউ কেউ বলেন কল্পনা, কেউ বলেন এটা অন্য কিছু। তবে ভয়েরও মানবিক মুখ আছে বই কি। মাঝে মাঝে ভয়টা আসে মানুষের হাত ধরে, বা বলা ভালো এই কাজটি মানুষের কারসাজি। আজকের এই ঘটনা যিনি শেয়ার করেছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আমরা সেই ইচ্ছেকে যথাযথ সম্মান জানিয়ে তার নাম উৎস রাখছি। বাকি ঘটনা এই ব্যক্তির নিজস্ব জবানিতে। ট্রুথ অর স্কেয়ারের আজকের পর্বের নাম বাতাস। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। অফিসে বসে ফেসবুকে খুড়তুতো বোনের ফেসবুক প্রোফাইল দেখছিলাম। বোন এই কদিন আগে হানিমুন সেরে ফিরেছে বালি থেকে। সমুদ্রের ধারে হাজব্যান্ডের সঙ্গে দাঁড়িয়ে প্রতিটি ছবিতেই এক মুখ হাসছে। সত্যি বলতে কি খুব ভালো লাগছিল দেখতে। সম্পর্কে খুড়তুতো বোন হলেও সে আমার নিজের বোনের চেয়ে কিছু কম নয়। মেয়েটার উপর দিয়ে কম ঝড় যায়নি। এটা ওর দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়েটা টিকেছিল মাত্র 2 মাস। বিয়ের পরপরই তাঁর বর একটা পথ দুর্ঘটনায় প্রয়াত হয়। তখন আমার বোনের বয়স মাত্র 25। এরকম সাংঘাতিক ধাক্কায় আমরা সবাই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। ধীরে ধীরে সামলে নি। আমার বোন চিরকালই পড়াশোনায় খুব ভালো। একটা বড় কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে খুবই দায়িত্বশীল একটা পোস্টে রয়েছে এবং সেই জায়গায় পৌঁছেছে খুব অল্প দিনেই। বলাই বাহুল্য বেশ ভালো মাইনে পায়। এই বয়সেই ফ্ল্যাট, গাড়ি সব কিনে সেটেলড। এই দুর্ঘটনার পরও বলেছিল আর কোনোদিন বিয়ে করবে না। বছর 5 পর আমার বোনের সাথে একজনের আলাপ হয়। সেই ভদ্রলোক ডিভোর্সি। সেই আলাপ বিয়েতে গড়িয়েছে। আমরা সবাই তাতে ভীষণ খুশি। তবে আজ আমার মনটা একদম ভালো নেই। বালি থেকে ফেরার পরই আমার খুড়তুতো বোনের বরকে হসপিটালাইজ করতে হয়েছে। পেটে অসহ্য যন্ত্রণা এবং টেস্ট করেও কিছু বোঝা যাচ্ছে না। বোনের সাথে কথা হয়েছে। ও বলছে সবকিছুই কন্ট্রোলে আছে, চিন্তা করার দরকার নেই। কিন্তু ওর গলাটা আমার ঠিক ভালো লাগছিল না। ভাবছিলাম 2-1 দিনের ছুটি ম্যানেজ করে ওর সাথে দেখা করে আসি। এমন সময় আমার ঘরে কফি নিয়ে এলো আমাদের অফিসের অ্যাটেন্ডেন্ট রঘু। আমার টেবিলের ওপর অফিস ল্যাপটপে বোন আর বোনের বরের ছবি খোলাই ছিল। সেদিকে তাকিয়ে রঘু হঠাৎ জিজ্ঞেস করল, স্যার এনারা আপনার কি হন কি? হ্যাঁ, আমার খুড়তুতো বোন ও তার বর। এর পরের কথাটার জন্য আমি একদম তৈরি ছিলাম না। রঘু হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, স্যার এই লোকটার উপর বাতাস করা হয়েছে, বেশি দিন বাঁচবে না। আমায় রঘু একটা ঘুষি মারলেও এতটা অবাক হতাম না। ও দেখলাম সেই ছবির দিকে একভাবে তাকিয়ে বলে যাচ্ছে, স্যার শুধু বাতাসই করা হয়নি, অনেকদিন ধরেই বাতাস করা হয়েছে এবং কাজটা করেছে ঘরের কেউ। আমি এগুলো বুঝতে পারি। আমার খুড়তুতো বোনকে অনেক কষ্টে বিয়ের জন্য রাজি করিয়েছি। দুর্ঘটনার পুনরাবৃত্তি হলে পুরো পরিবার ভেসে যাবে। রঘু ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই আমি এক লাফে ওর কাঁধটা ধরে বললাম, রঘু এই মেয়েটা জীবনে অনেক কষ্ট পেয়েছে। তুমি যদি সাহায্য না করো তাহলে সেই কষ্ট আবার পাবে এবং সেটা ওর পক্ষে ভয়াবহ হবে। কিছু একটা করো প্লিজ। রঘু এবার একটু ভেবে বলল, আমি বুঝতে পারি, কিন্তু কি করব সেটা জানি না। তবে আমার এক গুরুদেব আছেন, তিনি হয়তো কিছু একটা রাস্তা বাতলাতে পারেন। আমি আর কথায় সময় নষ্ট করলাম না। সঙ্গে সঙ্গে গাড়িতে রঘুকে নিয়ে ছুটলাম। শহরের আরেক প্রান্তে রেল লাইনের ধারে একটা ঝুপড়িতে থাকতেন রঘুর গুরুদেব। তিনিও ছবি দেখে একই কথা বললেন। এই লোকটার উপর অনেক দিন ধরেই বাতাস করা হয়েছে এবং তার প্রভাব চেহারায় ফুটে উঠেছে। অন্যরা ধরতে না পারলেও তাঁরা পেরেছেন। বাতাসের প্রভাব খুবই কঠিন। বেরিয়ে আসার রাস্তা প্রায় নেই।
এই কথা শুনে আমি কেঁদে ফেললাম। অনেক কষ্টে বললাম, আমি আপনার কাছে এসেছি অনেক আশা নিয়ে, প্লিজ কিছু একটা করুন, এভাবে ফিরিয়ে দেবেন না। এই কথা শুনে গুরুদেব চুপ করে গেলেন। তারপর অনেকক্ষণ আমার সঙ্গে কথা বললেন। বেরিয়ে এসে তৎক্ষণাৎ আমি বোনকে ফোন করে বললাম, শোন, তোর বাড়ি যাচ্ছি, কিন্তু বিশ্রাম নিতে নয়, কাজ আছে। তোর বাড়ি গিয়ে যা করব বাধা দিবি না। ওদের ফ্ল্যাটে ঢুকে প্রথমেই ধুনো পুড়িয়ে ঘরের সব জায়গায় ধোঁয়া দিলাম। তারপর ঘর তোল পাড় করে খুঁজতে শুরু করলাম। বোনকে বললাম, কিছু নষ্ট করলে আমি নিজে কিনে দেবো, সর এখান থেকে। বালিশের কাভার খুলে তোষক উল্টে সব দেখলাম, কিচ্ছু পেলাম না। ঘন্টা দুয়েক পর খুঁজতে গিয়ে দেখি ওদের একটা টেবিলের পায়া নড়বড় করছে। দেখলাম সেটা খোলা যায়। পায়াটা খুলতেই আমি আঁতকে উঠলাম, মনে হলো জ্ঞান হারাবো। দেখি সেই পায়ার মধ্যে রয়েছে লাল চেলি, রক্ত মাখা হাড় আর একটা পুতুল। দেখলেই বোঝা যায় সেটা সাধারণ পুতুল নয়। তার গায়ে ছেঁড়া ছেঁড়া পোশাক, সম্ভবত কারোর পোশাক কেটে তৈরি হয়েছে সেসব। আর পুতুলের পেটের মাঝ বরাবর একটা লোহার পেরেক গাঁথা রয়েছে। সেটা দেখেই বোঝা যায় এই পুতুলের পোশাক তৈরি হয়েছে আমার বোনের বরের পোশাক থেকেই। লোহার পেরেক গাঁথা ওই পুতুল দেখে বোন আতঙ্কে চিৎকার করে উঠল। আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম, কোথা থেকে এসেছে এই টেবিল? তাতেও বলল এটা ওর প্রথম মাইনে দিয়ে কেনা একটা জিনিস। ওর ডিভোর্সের পর ওর শ্বশুরবাড়ি থেকে আসে। প্রথম মাইনে দিয়ে কেনা জিনিস বলেই একটা সেন্টিমেন্টাল ভ্যালু ছিল, তাই ফেলে দিতে পারেনি। ওর ডিভোর্সি বর বলে পাঠিয়েছিল, ইউজ না করলেও নতুন বাড়িতে রেখে দিও। ওর মধ্যে যে এরকম বিষ লুকিয়ে আছে তা কিভাবে জানবে আমার বোন? এই ঘটনার পর আমার ভগ্নিপতি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। বাড়িও চলে আসে ৩-৪ দিন পর। রঘুর গুরুদেব আমায় আরেকটা জরুরি কথা বলেছিলেন। উনি বলেছিলেন, এই বাতাস এত গভীরে ঢুকে গিয়েছে যে ক্ষতি না করে ছাড়বে না। সাবধানে থাকার উপদেশ দিয়েছিলেন। সাবধানেই ছিলাম, কিন্তু বিপদটা আটকাতে পারলাম না। আমার ভগ্নিপতি ফিরে আসার কয়েকদিনের মধ্যেই হঠাৎ আমার কাকা, মানে আমার বোনের বাবা, মারা যান। খেতে বসে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। ডাক্তার ডাকার সময় পর্যন্ত পাওয়া যায়নি। প্রাণ বাঁচানো গেল ঠিকই, কিন্তু আর একটা প্রাণের বিনিময়। কুসংস্কারকে প্রশ্রয় দেওয়াটা আমাদের অভিপ্রায় নয়, কিন্তু চোখ, কান আর বিশ্বাস করার ক্ষমতা খোলা রাখলে হয়তো অনেক কিছুই দেখা যায়। যেখানে আছে ভয়, আবার আছে সত্যি। ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে।